বিখ্যাত লয়ার পিকে বাসু অনেকদিন ধরে চলতে থাকা এক মার্ডার কেস এক নিমিষেই সলভ করে দেয়। তবে জেলে যাওয়ার কয়দিন পরই আসামি আত্মহনন করে, আর এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। এই মার্ডার কেসের তদন্তের সাথে যে যে জড়িত ছিল ধীরে ধীরে তারা সবাই মারা যেতে থাকে। আর এরই ইনভেস্টিগেশন করতে চলে আসে পুলিশ অফিসার সুবীর রয়। কে রয়েছে এই মৃত্যুগুলোর পেছনে? সে কি পারবে এই সব রহস্যজনক মৃত্যুর পেছনের আসল কালপ্রিটকে খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্পে, যার শেষে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো টুইস্ট। গল্পের নাম কাটায় কাটায়। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা হত্যা মামলা সম্পর্কে জানতে পারি, যে কেসটা 1 বছর ধরে চলছে। আর আজ মামলার রায় বেরোনোর কথা, যেখানে অভিযুক্ত কৌশিক চ্যাটার্জির পক্ষে কোশ্চেন করবেন অ্যাডভোকেট পিকে বসু, আর তার বিপক্ষে আছে অ্যাডভোকেট মলয় দত্ত। অ্যাডভোকেট পিকে বিচারককে বলে তার বিপক্ষে দলের অ্যাডভোকেট মলয় বলেছে মাদক মাফিয়া কেতান আগারওয়ালের খুনের সময় কৌশিক আর সুজাতা মিত্র দুজনকেই সেই স্পটে দেখা যায়। তাদের দেখেছিল আগারওয়ালের মাদক বিজনেসের পার্টনার নয়ন সামন্ত। তখন কৌশিকের হাতে রিভলভার ছিল, আর সামনে আগারওয়াল খুন হয়ে পড়েছিল, যেটা সবাই দেখেছে। আর এই সম্পূর্ণটা সে একসেপ্ট করছে, কিন্তু এর পেছনেও আর একটা কাহিনী আছে। সেটা হলো আগারওয়াল খুন হওয়ার আগে সে সুজাতার বাবা রূপম মিত্রকে খুন করে। এরপর সে সুজাতাকে তুলে তার ফার্ম হাউসে নিয়ে যায়, যেখানে আগারওয়াল সুজাতার শ্লীলতাহানির চেষ্টা করে, কিন্তু তখন সুজাতা নিজেকে বাঁচানোর জন্য আগারওয়ালকে গুলি করে দেয়। এরপরই অ্যাডভোকেট পিকে ইনভেস্টিগেট অফিসার রমেনকে কাঠগড়ায় ডাকে, যেই কেস নিয়ে ইনভেস্টিগেট করছিল। রমেন বলে তারা সুজাতার কাছ থেকে সবকিছু জেনেছে আর সবকিছুর প্রমাণও পেয়েছে, কিন্তু এখানে আর একটা প্রশ্ন, তারা ওই বাড়িতে আরো একটা গুলি পেয়েছে, সেটা কোত্থেকে এলো? তো এতে অ্যাডভোকেট পিকে বিচারককে বলে সেদিন ওই বাড়িতে টোটাল 2টো গুলি চলেছিল। একটা গুলি আগারওয়ালের পেছনে লাগে, যেটার কারণে আগারওয়াল মারা যায়, আর একটা সুজাতা মেরেছিল, কিন্তু সুজাতা আগারওয়ালের সামনে ছিল, তাই তার মারা গুলি আগারওয়ালের পিঠে লাগা অসম্ভব। এরপর অ্যাডভোকেট পিকে রমেনকে জিজ্ঞেস করে সে কি রিভলভার থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। তখন রমেন জানায় হ্যাঁ, সে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে, যেটা সুজাতার ছিল না, সেটা ছিল কৌশিকের। যেহেতু কৌশিক সেদিন রিভলভার নিয়ে দাঁড়িয়েছিল, তাই তার ফিঙ্গারপ্রিন্ট রিভলভারে আসাটা স্বাভাবিক। আর কৌশিক তো নিজেও স্বীকার করেছে যে সে সেদিন গুলি করেছে। তো এরপর অ্যাডভোকেট পিকে বিচারককে একটা রিপোর্ট দেখায়, যেখানে ক্লিয়ারলি প্রমাণ হচ্ছিল যে সেদিন কৌশিকের রিভলভার থেকে একটাই গুলি বের হয়েছিল, যেটা করেছে সুজাতা। তো তারপর আগারওয়ালের বিজনেস পার্টনার নয়নকে কাঠগড়ায় ডাকা হয়, যাকে সেদিন আগারওয়াল কিছু মাদক ডেলিভারি দিতে বলেছিল। তাই সে 8:30টায় ফার্ম হাউস থেকে মাদক নিয়ে বীরতলার মোড় ঘুরে মাদক ডেলিভারি দিয়ে আবারও 9টার মধ্যে ফার্ম হাউসে ফিরে আসে, যেটা শুনে অ্যাডভোকেট পিকের কিছুটা খটকা লাগে, কারণ আগারওয়ালের ফার্ম হাউস থেকে বীরতলার মোড় যেতে অ্যাটলিস্ট 35 মিনিট সময় লাগে, যে রাস্তা নয়ন মাত্র 30 মিনিটে কমপ্লিট করেছে, তাও আবার যাওয়া আসা টোটালটা মিলে। এখানে সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক। এরপর অ্যাডভোকেট পিকে বিচারককে আর একটা রিপোর্ট দেখায়, যেখানে লেখা ছিল যেই বুলেটটা আগারওয়ালের শরীর থেকে পাওয়া গিয়েছে সেটা আর কৌশিকের রিভলভারের বুলেট ম্যাচ করে না। তো তারপর অ্যাডভোকেট পিকে তার বিপক্ষ দলের অ্যাডভোকেটকে উদ্দেশ্য করে বলে মলয় দত্ত হয়তো সব জানে, কিন্তু সে একটা জিনিস জানে না, সেটা হলো আগারওয়ালের ফার্ম হাউসে সিসিটিভি রয়েছে, আর সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সেদিন রাত 8:55 মিনিটে নয়ন ফার্ম হাউসে প্রবেশ করে, আর রাত 9:08 কৌশিক ফার্ম হাউসে প্রবেশ করে। তারপর অ্যাডভোকেট পিকে সেদিন রাতের আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে সেদিন রাতে যখন সুজাতা আগারওয়ালকে গুলি করেছিল, সে অনেক ভয় পেয়ে গিয়েছিল সুজাতার এই অবস্থা দেখে। কৌশিক ও সুজাতাকে বাঁচানোর জন্য রিভলভারটা নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু আসলে তো সুজাতার গুলিতে আগারওয়াল মারাই যায়নি, সে মরেছে নয়ন সামন্তের করা গুলিতে। তখন নয়ন সামন্ত কাঁদতে কাঁদতে বিচারককে বলে সে আসলে সুজাতাকে বাঁচাতেই সেদিন গুলি করেছিল। সে ভেবেছিল আগারওয়াল হয়তো সুজাতার কোনো ক্ষতি করে দিবে, তাই সে আগারওয়ালের পায়ে গুলি করতে চেয়েছিল, কিন্তু ভুলবশত গুলিটা আগারওয়ালের পিঠে গিয়ে লাগে, আর সে সাথে সাথেই মারা যায়। এজন্য আদালত কৌশিককে মুক্ত করে দেয়, আর তারা নয়ন সামন্তকে যাবজ্জীবন কারাদণ্ডে
দণ্ডিত করে। এর কিছুদিন পর আমরা নয়ন সামন্তকে জেলে দেখি। সে জেলে বসে একটা লেটার লিখছিল। এটা আসলে একটা আত্মহননের নোট ছিল। নোটে নয়ন লেখে সে মানুষকে বাঁচানোর শাস্তি পাচ্ছে, ন্যায়ের পক্ষে থাকার শাস্তি পাচ্ছে। সে বুঝতে পেরেছে আসলে কেউ কারো না, এই জন্যই সে নিজেকে শেষ করে দিতে চায়। আর সে একটা ব্লেড নিয়ে নিজের গলাই কেটে দেয়। এরপর আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। সেদিন ছিল সুজাতা আর কৌশিকের বিয়ে। বিয়ের অনুষ্ঠানে অ্যাডভোকেট মলয়, অ্যাডভোকেট পিকে, ইন্সপেক্টর রমেন সহ সবাই এসেছিল। অনুষ্ঠান শেষে অ্যাডভোকেট মলয় আর ইন্সপেক্টর রমেন বাইরেই দাঁড়িয়েছিল। তখন আমরা দেখতে পাই কেউ একজন দূর থেকে তাদের উপর নজর রাখছে। এরপরই আমরা অ্যাডভোকেট পিকে আর তার ওয়াইফকে দেখি। তারা একসাথেই খাবার খাচ্ছিল। তখনই তাদের কাছে সুজাতা আর কৌশিক আসে। অ্যাডভোকেট পিকের ওয়াইফ সুজাতাকে জিজ্ঞেস করে তারা হানিমুনে কোথায় যাচ্ছে। তখন সুজাতা জানায় তারা দার্জিলিং এ একটা বাংলো নিয়েছে। সেখানে কৌশিক একটা গেস্ট হাউস করারও প্ল্যান করছিল, যেটা সে খুব দ্রুতই ওপেন করতে যাচ্ছে। এদিকে যে লোকটা অ্যাডভোকেটকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, তার কাছে কেউ একজন মেসেজ করে আর মলয়কে ফলো করতে বলে। লোকটাও তার কথা মতো মলয়কে ফলো করতে শুরু করে। পরের দিন সকালে আমরা মলয়কে একটা বাজারে দেখি। তখন বাজারের মধ্যে জোকারের কস্টিউম পরা দুটো লোক মলয়ের পাশে এসে দাঁড়ায় আর তাকে জিজ্ঞেস করে সে কেন নয়ন সামন্তকে মেরেছে। যেটা শুনে মলয় অনেক ভয় পেয়ে যায় আর সে দৌড় দিয়ে অন্য রাস্তায় চলে যায়। রাস্তায় কিছু দূর হাঁটার পর তার সামনে দুটো লোক আসে। সেখানে থাকা একটা লোক মলয়ের কলার চেপে ধরে আর তাকে জিজ্ঞেস করে সে কেন নয়ন সামন্ত কেসে হেরে গেল। কিন্তু মলয়ের কাছে এর কোনো জবাব ছিল না। তাই সে জীবন বাঁচানোর জন্য দ্রুত নিজেকে ছাড়িয়ে পালানোর চেষ্টা করে। রাতে মলয় যখন বাড়ি ফিরে আসে, সে ভেবেছিল হয়তো সেই লোকগুলো তাকে খুঁজে পাবে না। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথেই মলয় লোকগুলোকে দেখতে পায়। লোকগুলো তখন মলয়কে ধরে একটা নৌকায় নিয়ে আসে। এরপর তারা মলয়ের হাত পা বেঁধে তাকে পানিতে ফেলে দেয়। এদিকে অ্যাডভোকেট পিকে তার ফ্যামিলি নিয়ে বাসায় যাচ্ছিল। তখন তারা হঠাৎ করেই গাড়িতে সেলফি তুলতে যায় আর সামনে থেকে খুব জোরে আর একটা গাড়ি আসে, যার সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা অ্যাডভোকেট পিকের বাসা দেখতে পাই। এখানে আমরা পিকের ওয়াইফকে দেখতে পাই। সেদিনের অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে গিয়েছিল। তখনই তার মেয়ে মিঠু কোচিং করে বাসায় আসে। সে তার মেয়ের সাথে গল্প করছিল। তখন হঠাৎ করেই তার মেয়ে উধাও হয়ে যায়। পিকের ওয়াইফ তার মেয়েকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার মেয়েকে খুঁজে পায় না। আসলে সে কোথাও উধাও হয়ে যায়নি। সেদিন অ্যাক্সিডেন্টে তারা দুজন অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ বেঁচে গেলেও তাদের মেয়েটাকে তারা বাঁচাতে পারেনি। মেয়ে হারানোর পর থেকেই মিসেস পিকের মানসিক অবস্থা খুব একটা ভালো না। সে সব জায়গাতেই মিঠুকে দেখতে পায় আর অনেক উল্টোপাল্টা কাজ করে আর উল্টোপাল্টা কথাও বলে। তো তখনই সেখানে পিকে আসে আর এসেই সে তার ওয়াইফকে জড়িয়ে ধরে আর তাকে বোঝানোর চেষ্টা করে। সেই সময়ই তাদের দরজার বেল বেজে ওঠে। দেখা যায় সুজাতা আর কৌশিক তাদের বাসায় এসেছে। অ্যাডভোকেট পিকে সুজাতাকে তার ওয়াইফের দেখাশোনা করতে বলে আর কৌশিককে নিয়ে একটু বের হয়। এরপর আমরা নীনা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একটা বাজারের ভেতর থেকে হাঁটছিল। তখনই তার কাছে একটা কল আসে। তাকে বলা হয় যে তাকে একটা ছবি দেওয়া হবে আর কিছু টাকা দেওয়া হবে। এটা বলেই কলটা কেটে যায়। কিছুক্ষণ পরই একটা ধূপ বিক্রি করা মেয়ে নীনার কাছে আসে আর তাকে একটা খাম দিয়ে যায়। খামের মধ্যে ইন্সপেক্টর রমেনের ছবি ছিল আর ছবির পেছনে লেখা ছিল যদি নীনা এই লোকটাকে চিনে থাকে তাহলে সে যেন তার কানের দুল ঠিক করে। নীনা তো ইন্সপেক্টর রমেনকে চিনতো, তাই সে নিজের কানের দুল ঠিক করে নেয়। এরপর আমরা কৌশিক আর অ্যাডভোকেট পিকেকে দেখি। তারা পুলিশ হেডকোয়ার্টারে আসে। আসলে অ্যাডভোকেট পিকে কে সিনিয়র ইন্সপেক্টর সুকল্যাণ পুলিশ হেডকোয়ার্টারে ডেকেছিল। পিকে যখন সুকল্যাণের কাছে যাচ্ছিল, তখন সে পুলিশ ইন্সপেক্টর রমেনের থেকে জানতে পারে অ্যাডভোকেট মলয় এবং রমেশ মারা গিয়েছে, তাদের হত্যা করা হয়েছে। যেটা শুনে পিকে শকড হয়ে যায়। এরপর অ্যাডভোকেট পিকে সুকল্যাণের কাছে যায়। সেখানে সুকল্যাণ পিকে কে তার গাড়ির ফরেন্সিক রিপোর্ট দেখায়। তারপর পিকে সুকল্যাণকে মার্ডার কেস সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সুকল্যাণ তাকে বলে রমেশ মারা গিয়েছে। একটা ক্লাবের ওয়াশরুমে তাকে গলায় দড়ি বেঁধে মারা হয়েছে আর মলয়কে মারা হয়েছে পানিতে ফেলে। আর এই কেসের ইনভেস্টিগেশন করছিল ইন্সপেক্টর রমেন। তারা সেই নৌকার মাঝি সম্পর্কে জানতে পেরেছে আর তাকে খোঁজার সময় ইন্সপেক্টর রমেন সেই মাঝির পিছনে লোক লাগায় আর অনেক কষ্টে তারা মাঝিটাকে ধরতে পারে। পরের দিন আমরা অ্যাডভোকেট পিকে কে দেখতে পাই। সে আজকেও কৌশিকের সাথে কোথাও যাচ্ছিল। তখন তারা মার্ডার কেসগুলো নিয়েই কথা বলে। কথায় কথায় পিকে এই মার্ডারগুলোর মধ্যে একটা মিল খুঁজে পায়।
আর সেটা হলো নয়নের কেস। এই কেসেই অ্যাডভোকেট মলয় আর বিচারক রমেশ ছিল। তখনই কৌশিকের মনে খটকা লাগে। তার মনে হয় যদি এই কেসটার কারণে মার্ডারগুলো হয়ে থাকে তাহলে তাদের জীবন হুমকির মুখে আছে, কারণ নয়নের কেসের সাথে তারাও জড়িত ছিল। যাই হোক, অ্যাডভোকেট পিকে পুলিশ স্টেশনে যায় তার অ্যাক্সিডেন্ট কেসটা নিয়ে কথা বলতে। সেখানে সে জানতে পারে সেদিন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেই গাড়িটার সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির ড্রাইভার সেদিন জায়গাতেই মারা যায়। কিন্তু পিকে কোনোভাবেই মানতে পারছিল না যে সেদিন তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মনে হচ্ছিল রমেশ আর মলয়ের মার্ডারের পর তার অ্যাক্সিডেন্ট কখনোই কাকতালীয় হতে পারে না। তাই সে পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকে ওই ড্রাইভারের আইডেন্টিটি নেয়। ড্রাইভারটা ঝাড়খণ্ডের ধাদরাতে থাকতো। তো এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ঝাড়খণ্ডে সেই ড্রাইভারের বাসা দেখি। সেখানে তার বাবার কাছে তার নামে একটা পার্সেল আসে। যখন তার বাবা পার্সেলটা খোলে দেখতে পায় সেখানে অনেকগুলো টাকা ছিল। এদিকে আমরা দেখি রমেন মাঝিকে ধরে এনে তাকে অনেক কোশ্চেন করে। তখন সে সব সত্যিই বলে দেয়। সেখানে সে একটা গাড়ির কথা বলে যেটা দিয়ে ওই লোকগুলো এসেছিল। এরপর ইন্সপেক্টর রমেন তাকে কিছু গাড়ির ছবি দেখায়। মাঝিটা একটা ব্ল্যাক স্করপিও আইডেন্টিফাই করে। রমেন খোঁজ নিয়ে জানতে পারে সেদিন ওই রাস্তা থেকে 3টা ব্ল্যাক স্করপি গিয়েছে। এরপর রমেন সিনিয়র ইন্সপেক্টরের কাছে আসে, তাকে সবকিছু বলে সেখানে রমেন পিকের অ্যাক্সিডেন্টের কেসটাও তোলে। তার মনে হচ্ছিল যে এটা সাজানো অ্যাক্সিডেন্ট। সিনিয়র ইন্সপেক্টর তার কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু তারা এই নিয়ে কথা বাড়ায় না। এরপর আমরা নিনাকে দেখি, সে একটা বারে গান করছিল। সেই বারেই রমেন যায়। এই বারে রমেন মাঝে মধ্যেই আসতো, এই কারণেই নিনা তাকে চিনতে পারে। তো বারে আমরা আর একটা ছেলেকে দেখি যে রমেনকে দেখে নিজের ফেস লুকিয়ে ফেলে। ছেলেটার নাম অরূপ। নয়নের কেসের দিন সেও আদালতে উপস্থিত ছিল। তো বারে অরূপের কাছে হঠাৎই একটা মেয়ের কল আসে। মেয়েটা তাকে বলে আজকে সে দার্জিলিং যাচ্ছে, তার ট্রেন রাত 10টা 5-এ। তাই অরূপ বার থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। বারে গান শেষে রমেন যখন সাইডে দাঁড়িয়েছিল তখনই নিনা তার কাছে আসে। নিনা রমেনকে তার কথার জালে ফাঁসিয়ে তাকে নেক্সট দিন বিকালে দেখা করার জন্য কনভিন্সও করে ফেলে। এরপর আমরা মলয় মার্ডার কেসে যেই গাড়িটা ব্যবহার করা হয়েছিল তার ড্রাইভারকে দেখতে পাই। তার নাম জগন্নাথ। জগন্নাথের গাড়ি চুরি করে তাকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে ফেলে দেওয়া হয়েছিল। এই কারণে সে প্যারালাইজড হয়ে গিয়েছে। এরপর রমেন জগন্নাথকে সেই দিনের সব ঘটনা জিজ্ঞেস করে, কিন্তু জগন্নাথ তো কথাই বলতে পারছিল না। সে কিভাবে সব এক্সপ্লেইন করবে? তাই রমেন জগন্নাথকে গাড়িতে তোলে আর তাকে গাড়ি চালিয়ে সেই জায়গায় নিয়ে যেতে বলে যেখানে সেদিন মলয় মার্ডার কেসের আসামিরা তার উপর অ্যাটাক করেছিল। তারপর জগন্নাথ তাদেরকে একটা পুরনো বাড়ির কাছে নিয়ে যায়। ইন্সপেক্টর রমেন তখন অন্য একটা ইন্সপেক্টরের সাথে ওই বাড়ির ভেতর ঢোকে আর সব জায়গা খুঁজে দেখে যে তারা কোনো প্রমাণ পায় কিনা। তখনই কয়েকজন তাদের উপর গুলি করে। রমেনও তাদের উপর পাল্টা গুলি চালায়, কিন্তু সেখানে অনেকগুলো লোক ছিল। তারা ওই লোকগুলোর সাথে পারছিল না, তাই তারা পালানোর সিদ্ধান্ত নেয়। এরপর রমেন যখন গাড়ির কাছে আসে সে দেখে জগন্নাথের গলা কেউ ছুরি দিয়ে কেটে দিয়েছে। অন্যদিকে আমরা দেখি পিকে তার ওয়াইফ আর সুজাতা কৌশিককে নিয়ে দার্জিলিং এর দিকে রওনা হয়েছে। তখনই আমরা তাদের পেছনে একটা গাড়ি দেখি যেটা তাদেরকে ফলো করছিল। এরপর দার্জিলিং এ তারা হোটেল কাঞ্চনজঙ্ঘায় ওঠে। পিকে সবাইকে নিয়ে হোটেলের ভেতর প্রবেশ করে। তখনই আমরা হোটেলে অরূপকে দেখতে পাই। তার কাছে একটা কল আসে। এটা সেই মেয়েটার কল ছিল যে সেদিন বারে অরূপকে কল করেছিল। মেয়েটার নাম কাবেরী। কাবেরী এতক্ষণ পিকের গাড়ি ফলো করছিল। হোটেলে প্রবেশের কিছুক্ষণ পর কৌশিক আর সুজাতা আবারও গাড়ি নিয়ে বের হয়। তাদেরকে কাবেরী আবার ফলো করতে শুরু করে। রাতে আমরা একটা ধাবা দেখতে পাই যেখানে ছোটু নামের একটা ছেলে সবাইকে খাবার সার্ভ করছিল। ছোটু যখন থালা বাসন নিয়ে সেগুলো ধুতে যায় তখন সে একটা হুডি পরা লোকের কথা শুনতে পায়। লোকটা কলে কোনো একজনকে বলছিল সে রাতে মালদা থাকবে। পরের দিন সে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা হোটেলের গেস্ট হাউসে উঠবে। তখন সে জানতে পারে পুলিশ তার গাড়ি ট্র্যাক করে ফেলেছে আর দ্রুত তাকেও খুঁজে ফেলবে। এখানে আমরা জানতে পারি এটাই সেই লোকটা যে জগন্নাথের ব্ল্যাক স্করপি চুরি করেছিল। ছোট তখন লুকিয়ে লুকিয়ে তার সব কথা শুনছিল। এরপর লোকটা গাড়ির কাছে যায় আর একটা বাটন প্রেস করে। এতে গাড়ির মধ্যে থাকা বোম সেখানেই ব্লাস্ট হয়। সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ধাবাতে পুলিশ আসে। ছোট পুলিশকে সবকিছু জানায়
কিছুক্ষণের মধ্যেই খবরটা রমেন পর্যন্ত পৌঁছে যায়। রমেন তখন নিনার সাথেই ছিল। তো এরপর রমেন একজন ইন্সপেক্টরকে বলে তার জন্য হোটেলে একটা রুম বুক করে ফেলতে। এই কেসে রমেনকে হেল্প করবে দার্জিলিং থানার আইসি নিপেন ঘোষাল। তখন নিনাও রমেনের সাথে দার্জিলিং যেতে চায়। এতে রমেনও রাজি হয়ে যায়। রমেন তো জানতো না নিনা তার পেছনে কত বড় ষড়যন্ত্র করছে। এরপর আমরা পিকে আর তার ওয়াইফ রানীকে দেখি। তারা দুজন একটা পার্কের সাইডে বসেছিল। তখন রানী পিকেকে বলে তার মনে হয় না যে তাদের অ্যাক্সিডেন্টটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, কারণ রানী বারবার তার মেয়ে মিঠুকে দেখতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল তার মেয়ে তাকে কিছু বলতে চায়। মায়ের মন তো সবই বোঝে, কিন্তু পিকে এটা মানতে নারাজ। তার মনে হয় অ্যাক্সিডেন্ট একটা স্বাভাবিক জিনিস। কখন কোথায় কার কপালে কি লেখা আছে সেটা কেউই জানে না। সেদিন তাদের কপালে অ্যাক্সিডেন্টটা লেখা ছিল, এজন্যই সেটা হয়েছে। তখনই হঠাৎ রানী লক্ষ্য করে একটা ছেলে লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলছে। ছেলেটার নাম নূর। পিকে তখন নূরের কাছে গিয়ে তার ফোন চায়, কিন্তু সেখানে পিকে তাদের কোনো ছবিই খুঁজে পায় না। তাই তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি নূর তার পকেট থেকে আর একটা ফোন বের করে, যার মধ্যে পিকে আর তার ওয়াইফের ছবি ছিল। তার মানে নূরও এই ষড়যন্ত্রে জড়িত। যাই হোক, এরপর আমরা পিকে আর রানীকে দেখি। তারা মর্নিং ওয়াকে বের হয়েছিল। তখন পিকের কাছে রমেনের কল আসে। রমেন পিকেকে জানায় সে দার্জিলিং আসছে আর কাঞ্চনজঙ্ঘা হোটেলে উঠছে। তারপর পিকে আর রানী একটা চেয়ারে গিয়ে বসে। তখন রানী আবারও পিকেকে বলে তার মেয়ে তাকে কিছু একটা বলতে চাইছে। তার বারবার এটাই মনে হচ্ছে তার মেয়েটা অনেক চাপা স্বভাবের, কোনো কিছু সহজে বলতে চায় না। কিছু মনে চেপে রাখলে বারবার তার মায়ের সামনে ঘোরাফেরা করে, ঠিক যেভাবে এখন ঘোরাফেরা করছে। এদিকে আমরা কৌশিক আর সুজাতাকে দেখতে পাই। তারা টুকটুক করে তাদের হোটেলটা গোছাচ্ছিল। তাদের হোটেলের নাম রিপোজ হোটেল ঘুম। তখন কৌশিক সুজাতাকে জানায় তাদের অনলাইনে যে ওয়েবসাইটটা ছিল সেটা সাকসেসফুল ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন যে কেউ সেটায় তাদের হোটেল রুম বুক করতে পারবে। তখনই কৌশিকের কাছে কাবেরীর কল আসে। সে নেক্সট 2 দিনের জন্য তাদের হোটেলে রুম বুক করে। এরপর তাদের দরজায় একটা ডেলিভারি বয়ও আসে, যে একটা বক্সে হোটেলের কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল। তো সব বের করার সময় ওই বক্সে কৌশিক একটা ওয়াইনের বোতল পায়, যেটা তো তারা অর্ডারও করেনি, কিন্তু যেহেতু বক্সে ছিল তাই তারা ফেলে না দিয়ে সেটা হোটেলে সাজিয়ে রাখে। তখন আমরা ডেলিভারি বয়কে দেখি যে ওয়াইনের বোতলের দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল। অন্যদিকে রমেন দার্জিলিং পৌঁছে যায় আর সেখানে সে নিপেনের সাথেও দেখা করে। রমেনের সাথে নিনাও দার্জিলিং যায়। তখন নিনার কাছে সেই লোকটার কল আসে। লোকটা নিনাকে বলে রমেনের দিকে ভালোভাবে নজর রাখতে। এরপর সে নিনাকে বলে সে কিছু দূর গিয়ে 4 রাস্তার মোড়ে একটা ছেলেকে দেখবে, যে রাস্তার মাঝখানে বল খেলা দেখাচ্ছে। নিনাকে সে একটা জিনিস দিবে, সেটা নিয়ে নিনার হোটেল রুমে চলে যেতে হবে। তারপর লোকটা নিনাকে হোটেল রুমের প্রত্যেকটা জায়গার ছবিও পাঠাতে বলে। সেই সময় আমরা দেখি দূর থেকে নূর নিনার ছবি তুলছে, যেটা নিনা মোটেও খেয়াল করে না। রাতে রমেন পিকে আর রানীর সাথে দেখা করতে যায়। তখন রমেন পিকেকে মলয় আর রমেশ মার্ডার কেসে যে প্রমাণগুলো পেয়েছে সবকিছু বলে। রমেন পিকেকে তাদের কার অ্যাক্সিডেন্ট সম্পর্কেও বলে, যেখানে রমেন জানতে পেরেছে যেই ড্রাইভারটা সেদিন গাড়ি চালাচ্ছিল তার বাবার কাছে একটা লোক এসে কয়েক লাখ টাকা দিয়ে গেছে, কিন্তু একটা ড্রাইভারকে কেউ কেন এতগুলো টাকা দিবে? এই সব কথা রানী শুনছিল। তখন রানী ভাবে যদি অ্যাক্সিডেন্টটা প্রি প্ল্যান্ড হয়ে থাকে তাও কেউ কেন মিঠুকে মারবে? রানীর মনে হচ্ছিল এই অ্যাক্সিডেন্টের মেইন টার্গেট করা হয়েছিল পিকেকে। তো এরপর রমেন তার রুমে চলে আসে। তখন রমেনের কাছে বিকাশ আর ইন্সপেক্টর হাজরার কল আসে। তারা একসাথে কনফারেন্স কলে ছিল। ইন্সপেক্টর হাজরা রমেনকে বলে ওই ধাবাতে যেই ছেলেটা কাজ করত অর্থাৎ ছোটু, সে তাদেরকে 3টা হোটেলের কথা বলেছে। প্রথমটা হলো দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা হোটেল, সেকেন্ডটা ঘুমের রিপোজ গেস্ট হাউস, আর থার্ডটার কথা ছোটু ভালোভাবে শুনতে পারেনি। কিছুক্ষণ পর ঘরে নিনা আসে। নিনা রমেনের গরম পানির কেটলির মধ্যে একটা ওষুধ মিশিয়ে দেয়, যেটা সে ওই 4 রাস্তার মোড়ে থাকা ছেলেটার থেকে পেয়েছিল। এরপর যখন রমেন সেই পানি খায়, রমেনের শরীর খারাপ লাগতে শুরু করে। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। পরের দিন সকালে নিনা তার সবকিছু গুছিয়ে হোটেল থেকে বের হয়ে যায়। এরপর সে সেই লোকটাকে কল করে আর বলে রমেন মারা গিয়েছে। এরপর নিনা তার কাছে 50 লাখ টাকা ডিমান্ড করে, না হলে সে পুলিশকে সব বলে দিবে। লোকটা তখন নিনাকে গাড়ি একটা ঘাটের কাছে নিয়ে যেতে বলে। সেখানেই একটা লোক
নিনাকে টাকাটা দিয়ে দিবে। তো তার কথা মতো নিনা সেই ঘাটের কাছে পৌঁছায়। সেখানে নিনা লোকটাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোনো লোককেই সেখানে দেখছিল না। তখন সেই হুডি পরা লোকটা পেছন থেকে এসে নিনার গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলে, যেটা দূর থেকে একটা বাচ্চা মেয়ে দেখছিল। এদিকে আমরা দেখি হোটেলের একটা স্টাফ এসে পিকেকে রমেনের মৃত্যুর খবর দেয়। এরপর পিকে রমেনের রুমে গিয়ে সেখানে থাকা সব প্রমাণ কালেক্ট করে। এরপর আমরা দার্জিলিং এর পুলিশকে হোটেল কাঞ্চনজঙ্ঘায় আসতে দেখি। তারা রমেনের মার্ডার কেসের জন্যই হোটেলে এসেছে। পুলিশ হোটেলের ভেতরে এসে মার্ডারের স্পট চেক করে আর সেখানে সব প্রমাণ কালেক্ট করে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দেয়। এরপর পুলিশ হোটেলের ম্যানেজারের থেকে জানতে চায় এই রুমে ফার্স্ট কে এসেছিল। তখন পুলিশ জানতে পারে একটা রুম সার্ভিসের ছেলে সকালে চা দিতে আসে, সেই প্রথম রমেনের লাশ দেখতে পায়। এরপর ছেলেটার থেকে পুলিশ ইন্সপেক্টর নিপেন অ্যাডভোকেট পিকে বসুর কথাও জানতে পারে। তাই পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য অ্যাডভোকেট পিকের রুমে যায়। নিপেন প্রথমে পিকেকেই সন্দেহ করছিল। এরপর যখন সে পিকের ওয়াইফের থেকে জানতে পারে দার্জিলিং পুলিশ সুপার পুলকেশ পিকের ভাতিজা, তখন তার মত চেঞ্জ হয়ে যায়। তারপর নিপেন পিকের কাছ থেকে এই কেসের জন্য হেল্প চায়। পিকে নিপেনকে বলে সে সকালে মার্ডারের স্পটে গিয়েছিল, সেখানে সে গরম পানির মধ্যে পয়জন মেশানো পেয়েছে। এই পয়জনের কারণেই রমেনের মৃত্যু হয়েছে। তখন নিপেন পিকেকে জিজ্ঞেস করে তাহলে এটা কি কোনো আত্মহননের কেস? পিকে বলে না, এটা মার্ডার কেস। সে বলে সে রমেনকে খুব ভালো করেই চেনে। রমেন আত্মহনন করার মতো ছেলেই না। এছাড়া রমেনের ঘরের দরজাও খোলা ছিল। আর একজন সাকসেসফুল পুলিশ ইন্সপেক্টরের অনেক শত্রু থাকে, তাদের মধ্যে কেউই এই খুনটা করেছে। এরপর পিকে নিপেনকে সব ঘটনা শুরু থেকে বলে। সে বলে কলকাতায় 2টো খুন হয়ে গিয়েছে, তার তদন্ত করার জন্যই রমেন দার্জিলিং এসেছিল। পিকে বলে তার মনে হয় এই সবকটা মার্ডারের একটা রিজন আছে, সেটা হলো একটা আসামির আত্মহনন। নয়ন, যে জেলের মধ্যেই নিজের জীবন নিয়েছিল। এখন পর্যন্ত যে উকিল এই কেসটা হেরেছিল তাকে মারা হয়েছে, আর যে জাজ এই কেসের বিচার দিয়েছিল তাকেও মেরে ফেলা হয়েছে। সেই কেসের জন্যই রমেন দার্জিলিং এসেছিল, আর এখন তাকেও মেরে ফেলা হলো। এখানে কি এই মার্ডারের শেষ, নাকি সামনে আরো মার্ডার হতে চলেছে সেটা তার জানা নেই। এরপর পিকে পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে যায়। তারা দেখে সেদিন সকালে শুধু নিনাই হোটেল থেকে বের হয়েছে। এরপর পিকে নিপেনকে বলে নিনার গাড়িটা ট্র্যাক করতে আর সেটাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে। পিকে তখন হোটেলের ম্যানেজারের থেকে জানতে পারে রুম নাম্বার 305, 306 আর 307 এই 3টায় রমেন, নিনা আর অজয় নামের একটা ছেলে থাকতো। অজয় ছেলেটা সেদিন এসেছে যেদিন পিকে এই হোটেলে আসে, তাই সন্দেহটা তার দিকেও যায়। এদিকে অজয় তার রুমে এসে কাবেরীকে কল করে আর রমেনের মার্ডার সম্পর্কে জানায়। তখনই তার কাছে পুলিশ ইন্সপেক্টর নিপেন আসে কিছু জিজ্ঞাসাবাদের জন্য। নিপেন তার কাছ থেকে সব ইনফরমেশন নেয় আর তাকে বলে সে যেন এই কেসটা ক্লোজ হওয়া পর্যন্ত দার্জিলিং থেকে না যায়। অন্যদিকে আমরা দেখি যে বাচ্চাটা সেদিন নিনার মার্ডার হতে দেখেছিল সে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে সব বলে দেয়। এরপর পুলিশ মার্ডার স্পটে আসে। সেখান থেকে পুলিশ নিনার একটা জুতা পায়, কিন্তু তারা তার লাশ খুঁজে পায়নি। এদিকে আমরা দেখি নিপেন অ্যাডভোকেট পিকের রুমে আসে। রানী নিপেনকে বলে যদি তারা জানতে পারতো যে কাল রাতের কারা কারা 305, 306 আর 307-এ যাওয়া আসা করেছে তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হতো। এছাড়া কাল রাতের একটা ঘটনা রানী পিকেকে বলে। সে বলে কাল রাতে যখন রানী তার রুমে আসছিল তখন সে নিনাকে দেখে সে সামনের দিকে যাচ্ছিল, আর রানীকে দেখেই হঠাৎ করে আবারও সে নিজের রুমে ঢুকে যায়। তখনই তাদের রুমে সেই হোম সার্ভিসের ছেলেটা আসে। পিকে তখন ছেলেটাকে জিজ্ঞেস করে কাল রাতে সে লাস্ট কখন রমেনের রুমে যায়। ছেলেটা বলে কাল রাতে সে লাস্ট রুমে গিয়েছিল গরম পানি দিতে। তখন হঠাৎ করেই তাকে অজয় ডাকে গিজার নষ্ট হয়ে গিয়েছে বলে। অজয়কে নিয়ে সে গিজার ঠিক করতে যায়। তখন রমেনের রুমের দরজাটা খোলাই ছিল। এখানে পিকের সন্দেহ ছিল যে রাতে রমেনকে পয়জন অজয় দিয়েছে, কারণ লাস্ট ওই রুমে অজয়কেই দেখা গিয়েছে। এরপর পিকে ইন্সপেক্টর নিপেনকে নিয়ে অজয়ের রুমে যায়। সেখানে সে অজয়ের বেডের পাশে একটা স্লিপ দেখতে পায়, যেটা আমরা কাল রাতে লিখতে দেখেছিলাম। পিকে ওই স্লিপটা পড়ে বুঝতে পারে যে তাদের নেক্সট টার্গেট রিপোস হোটেল। তার ভয় হচ্ছিল এবার খুনিরা না কৌশিক আর সুজাতার উপর অ্যাটাক করে বসে।
তো এরপর আমরা সুজাতা আর কৌশিককে দেখতে পাই। তারা নিউজে রমেনের মার্ডার কেসটা সম্পর্কে জানতে পারে। এছাড়া তারা নিউজে জানতে পারে কালকের আবহাওয়া প্রচন্ড খারাপ হবে। তাই কৌশিক পিকেকে কল করে, কারণ কালকে পিকে আর তার ওয়াইফের এদিকে আসার কথা। পিকের সাথে কথা বলা শেষে কৌশিকের কাছে একটা কল আসে। কলে একটা লোক কৌশিকের কাছে তার হোটেল আর তার ওয়াইফের নাম জিজ্ঞেস করে। এরপরই কল কেটে দেয়, যেটা কৌশিকের কাছে কিছুটা আজব লাগে। এদিকে পিকে ইন্সপেক্টর নিপেনকে বলে মনোহর দুবে আর নিনার ফোনে একটা নাম্বার থেকে বহুবার কল এসেছে। পিকে তখন নিপেনকে সেই নাম্বারটা ট্র্যাক করতে বলে। এরপর সে নিপেনকে জানায় কালকে সে ঘুমের যাচ্ছে, সেখানে সে তার এক পরিচিতর গেস্ট হাউসে উঠবে, তাই সে সেখানে একটা পুলিশ ফোর্স দিতে বলে। অন্যদিকে আমরা দেখি পুলিশ নিনার লাশ খুঁজে পেয়েছে। সেখানে আমরা নূরকেও দেখি যে গাড়িতে বসে নিনার ছবি দেখছিল। এরপর আমরা পিকেকে দেখি যে রিসেপশনে দাঁড়িয়ে ম্যানেজারের সাথে কথা বলছিল। তখনই সেখানে অজয় আসে। অজয় এই দুর্যোগের কারণে হোটেল ছেড়ে দিচ্ছে। আমরা তখন সুজাতাকে দেখি যে ঘরের মধ্যে একা ছিল, আর কৌশিক হোটেলের জিনিসপত্র কিনতে বাইরে বের হয়েছিল। চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই জন্য একা ঘরে সুজাতা খুব ভয় পাচ্ছিল। আর ঠিক তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। সেই সময় তাদের দরজায় বেল বেজে ওঠে। সুজাতা ভেবেছিল কৌশিক এসেছে, কিন্তু সে যখন দরজা খোলে সেখানে নূর দাঁড়িয়েছিল। তার কালকে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সে আজকেই চলে এসেছে। সুজাতা তখন নূরকে দেখে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে খুব খারাপভাবে সুজাতার দিকে তাকাচ্ছিল। তাছাড়া বাসায় কৌশিক নেই, তাদের বাসার কাজের লোককেও সে কোথাও দেখছে না। সুজাতা তখন কিচেনে যায় খাবার রেডি করতে। হঠাৎ করে তখন সেখানে নূর চলে আসে। নূর সুজাতার সাথে ফ্লার্ট করতে থাকে। সুজাতা তো আরো বেশি ভয় পেয়ে যায়। সে নূরকে বারবার তার রুমে যেতে বলছিল, কিন্তু সে সুজাতার একটা কথাও শুনছিল না। সে তো সুজাতার আরো কাছে আসার ট্রাই করছিল। তখনই হঠাৎ করে সুজাতার এমপ্লয়ি অরুণ চলে আসে, আর তাকে দেখে নূর পেছনে সরে যায় আর তার রুমে চলে যায়। কিছুক্ষণ পরই কৌশিক বাসায় আসে। বাসায় আসার পর সুজাতা কৌশিককে নূরের কথা বলে। তখনই সেখানে নূর আসে। কৌশিক তখন নূরের আইডি কার্ড চেক করে। সে দেখে নূরের তো সবকিছু ঠিক আছে। এরপর নূর রুমে চলে যায়। সেখানে বসে নূর নিনার ছবি দেখছিল। এরপর সে ওষুধ ভর্তি একটা ব্যাগ বের করে, আর আমরা দেখতে পাই সেদিন সুজাতা যেই ওয়াইনের বোতল পেয়েছিল সেটা থেকে অরুণ কিছুটা ওয়াইন বের করে খায়। পরের দিন সকালে হোটেলে কাবেরী আসে। কৌশিক কাবেরীকে তার রুমটা দেখিয়ে দেয়। তখন কাবেরী বলে সে শুনেছে দার্জিলিং এ একটা মেয়ের মার্ডার হয়েছে, আর তার খুনি আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও সে একটা পুলিশের মার্ডারের কথাও জেনেছে। এই নিয়ে তারা দুজন কথা বলছিল। তখন হঠাৎ করেই কাবেরী নয়নের আত্মহননের কথা বলে, যেটা শুনে কৌশিক কিছুটা অবাক হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই কাবেরী সকালে ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়ে সবগুলো ঘর চেক করছিল। তখন দূর থেকে নূর তার কিছু ছবি তুলে নেয়। এদিকে আমরা অজয়কে দেখি যে রিপোজ হোটেলে আসছিল, কিন্তু সে এই হোটেলের এক্সাক্ট লোকেশন জানতো না। তো আসার পথে তার অ্যাডভোকেট অরূপের সাথে দেখা হয়। সেও এই হোটেলেই আসছিল, কিন্তু আসার পথে তার গাড়িটা নষ্ট হয়ে যায়। এই জন্য অজয় তাকে তার গাড়িতে উঠিয়ে নেয়। এরপর তারা দুজন মিলেই হোটেলে আসে। হোটেলে অজয় কাবেরীকে দেখে না চেনার ভান করে, তবে অরূপ কাবেরীকে দেখে চিনতে পারে, কিন্তু সে মনে করতে পারছিল না যে সে কাবেরীকে কোথায় দেখেছে। তখনই কৌশিক অরূপকে বলে কালকে কাবেরী তাকে নয়নের মার্ডার কেসের কথা জিজ্ঞেস করেছিল। তার কথা কিছুটা সন্দেহজনক মনে হচ্ছিল। সেই সময় সেখানে নূর আসে। সে কৌশিককে বলে তারও কাবেরীকে সন্দেহজনক মনে হয়, কারণ সকালে কাবেরী লুকিয়ে লুকিয়ে তার ঘরের দিকে নজর দিচ্ছিল। তাদের এই সব কথা অজয় দাঁড়িয়ে শোনে। এরপর সে সবকিছু গিয়ে কাবেরীকে বলে দেয়। এদিকে আমরা পিকে আর তার ওয়াইফকে দেখি। তারা সকাল সকাল এই হোটেলে চলে আসে। হোটেলের ভেতরে ঢোকার আগে পিকে কৌশিককে রমেনের মার্ডার কেসে সে একটা কাগজ পেয়েছে, যেখানে কৌশিকদের এই হোটেলের নাম আছে। তার মনে হয় খুনির সেকেন্ড টার্গেট এই হোটেল। এই জন্য পিকে তাদেরকে একটু সাবধান থাকতে বলে। তারপর পিকে হোটেলের ভেতরে আসে। হোটেলে ঢুকেই সে অজয় আর নূরকে দেখে কিছুটা অবাক হয়। পিকে তখন অজয়কে জিজ্ঞেস করে তার তো ফ্লাইট ধরার কথা ছিল, তাহলে সে হঠাৎ এই হোটেলে কি করছে? অজয় বলে তার ফ্লাইটটা মিস হয়ে গিয়েছে। সে একটা নর্মাল হোটেলে ছিল, কিন্তু সেখানে ভালোভাবে থাকতে না পারায় সে এই হোটেলে চলে আসে। তখন নূর কৌশিককে জিজ্ঞেস করে সে যেদিন এসেছিল সেদিন সে একটা ওয়াইনের বোতল দেখেছিল, সেটা কোথায় গেছে? কিন্তু কৌশিক তো জানতোই না যে বোতলটা ওখানে নেই। অন্যদিকে আমরা সুজাতা আর রানীকে দেখি। তারা দুজন চা বানাচ্ছিল। তখন রানী দেখে কল থেকে পানি পড়ছে না। জানালার অপর পাশেই কলের পাইপ ছিল। তো সুজাতা যখন পাইপটা চেক করতে যায় সে দেখে সেখানে অরুণের লাশ পড়ে আছে, যেটা দেখে সুজাতা অনেক ভয় পেয়ে যায়। এরপর কৌশিক আর অ্যাডভোকেট পিকে গিয়ে অরুণের পালস চেক করে। তারা দেখে অরুণ বেঁচে নেই।
আর তারা অরুণের লাশের পাশে সেই ওয়াইনের বোতলটাও দেখতে পায়। এরপর তারা পুলিশকে ইনফর্ম করে আর পুলিশ এসে অরুণের লাশ নিয়ে যায়। তখনই পিকে দেখে নূর দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের দিকে নজর রাখছে। পিকে বুঝতে পারে যে খুনির টার্গেট ছিল সুজাতা আর কৌশিক, কিন্তু ভুলবশত অরুণ ওয়াইনটা খেয়ে ফেলে আর সে মারা যায়। এরপর পিকে কৌশিককে বলে সব গেস্টদের হলে নিয়ে আসতে, সে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। তো হলে পিকে সবাইকে বলে অরুণের মৃত্যু হয়েছে, তাই সে সবাইকে সাবধানে থাকতে বলে। তখনই পিকের কাছে নিপেনের কল আসে। নিপেন পিকেকে বলে একোনাইট পয়জনের কারণে রমেনের মৃত্যু হয়েছে। তখন পিকে নিপেনকে বলে এখানে অরুণের মৃত্যুও সম্ভবত পয়জনের কারণেই হয়েছে। এতে নিপেন বলে সে সবার সুরক্ষার জন্য একজন অফিসারকে হোটেলে পাঠাবে, যে সর্বক্ষণ তাদের দিকে নজর রাখবে। তো এরপর আমরা ডক্টর অলোক সেন আর তার ওয়াইফ নিতা সেনকে দেখতে পাই। তারা বিপদে পড়ে এই হোটেলে আসে, কিন্তু কৌশিক কোনোভাবে তাদের রুম দিতে চাইছিল না। একে তো একটা মার্ডার হয়েছে, এজন্য হুট করে অপরিচিত কাউকে রুম দিতে চায় না সে। কিন্তু তাদের অনেক রিকোয়েস্ট করায় কৌশিক তাদের ব্যালকনির রুমটা দিতে রাজি হয়। কিন্তু অলোকের ওয়াইফ কিছুটা অন্যরকম ছিল, সে বেশি কথা বলতো। এমনকি সে এসেই সবাইকে হয়রানিতে ফেলে দেয়। সে নূরের ফোনটা নিয়ে ঘরেও চলে যায়। সবাই তো তন্ন তন্ন করে নূরের ফোন খুঁজছিল। এরপর অলোক যখন ঘরে যায়, সে তার ওয়াইফের ব্যাগে নূরের ফোনটা দেখে, তাই অলোক ফোনটা নূরকে ফেরত দিয়ে দেয়। অলোক বলে তার ওয়াইফ ভুলে ফোনটা নিয়ে চলে গেছে। তো এরপর আমরা দেখি নূর আর ডক্টর অলোক একসাথে বসে ড্রিঙ্ক করছে। তখন তারা নয়নের কেস নিয়েই কথা বলছিল। ডক্টর অলোক বলে নয়নের কেসে অ্যাডভোকেট পিকে, রমেন, কৌশিক, সুজাতা সবাই জড়িত। তারাই তো প্ল্যান করে নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তারা যদি সত্যি নয়নের সাথে কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি তারা পাবে। ডক্টর অলোকের মুখে এই কথা শুনে নূর বেশ ঘাবড়ে যায়। আর নূরের এই অবস্থা দেখে ডক্টর অলোক তাকে জিজ্ঞেস করে সেও কি নয়নের কেসে যুক্ত আছে। নূর বলে না, সে এসবের মধ্যে নেই। এরপর আমরা অরূপকে দেখি যে নয়নের কেসের দিন তোলা কিছু ছবি দেখছিল। সেখানে সে কাবেরীর ছবিও দেখতে পায়। তার মনে পড়ে যায় সে লাস্ট কবে কাবেরীকে দেখেছিল। এদিকে আমরা দেখি পিকে, রানী, সুজাতা আর কৌশিক মিলে মার্ডারগুলো নিয়ে কথা বলছিল। তখন সুজাতা বলে তার নূরকে অনেক সন্দেহ হয়, কারণ সে শুরু থেকেই সুজাতার সাথে অস্বাভাবিক আচরণ করছে। এতে রানী বলে তার তো অজয়ের উপর সন্দেহ হয়, কারণ যখন রমেন খুন হয়েছিল তখন সে সেখানে ছিল, আর যখন অরুণ খুন হয় তখনও সে সেই স্পটে ছিল। তখনই তাদের কাছে দৌড়াতে দৌড়াতে ডক্টর অলোক আসে। সে সবাইকে বলে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে নূর অসুস্থ হয়ে পড়েছে। তখন নূরকে দেখার জন্য কৌশিক আর অ্যাডভোকেট পিকে তার কাছে যায়। এরপর সবাই ডিনার করতে ডিনার টেবিলে যায়। সবাই তো খাওয়া দাওয়া করছিল। তখনই সেখানে নিতা আসে। নিতা সুজাতাকে বলে সে খাবারে বিষ মিশিয়ে রাখতে পারে, এই জন্য সে আগে না খেলে নিতা খাবে না। এতে সুজাতা আর কৌশিক অনেক অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়, কিন্তু তার হাজবেন্ড তাকে জোরাজোরি করে খাবার টেবিলে বসায়। খাবার টেবিলে তারা নয়নের কেসটা নিয়ে কথা বলছিল। তখন নিতা বলে এরা সবাই নয়নের খুনি, নয়ন নির্দোষ ছিল, কিন্তু তারা কেউ নয়নকে সাহায্য করেনি। যেটা শুনে কাবেরী খাবার টেবিল থেকে উঠে চলে যায়। রাতে কৌশিক বসে বসে ভাবছিল অ্যাডভোকেট অরূপ কেন কাবেরীকে সন্দেহ করছে, তাহলে কি কাবেরী নয়নের গার্লফ্রেন্ড ছিল? এগুলো ভাবতে ভাবতে সে ঘরের বাইরে আসে। তখন সে দেখে উপর থেকে নিতা নামছে। সে নেমে আবারও সেই পথেই উপরে উঠে যায়। নিতার হয়তো ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে। ঠিক তখনই দরজায় কেউ একজন নক করে। কৌশিক বারবার জিজ্ঞেস করছিল কে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কোনো জবাব দিচ্ছিল না। তাই কৌশিক একটা শোপিস নেয় আর ভয়ে ভয়ে দরজা খুলতে যায়। আর সে যখন দরজা খুলে সে দেখতে পায় ইন্সপেক্টর সুবীর রায় দাঁড়িয়ে আছে। কৌশিক সুবীরকে নিয়ে ভেতরে আসে। তখনই সেখানে সুজাতাও আসে। সুবীর তাদের বলে সে তাদের কিছু কোশ্চেন করবে। এরপর সুবীর বলতে থাকে ইন্সপেক্টর রমেন যখন মারা যায় তখন সেখানে দার্জিলিং পুলিশ একটা কাগজ পায়। সেখানে তারা দুটো হোটেলের নাম পায়, একটা হোটেল কাঞ্চনজঙ্ঘা, আরেকটা তাদের এই হোটেল। সুবীর বলে তার মনে হয় খুনি জানে যে নয়নের কেসে যারা জড়িত তারা সবাই হোটেল রিপোসে আসবে, এই জন্যই সে এই প্লেসটা সিলেক্ট করেছে। এছাড়া তার মনে হয় নয়নের ছোট ভাই বা তার গার্লফ্রেন্ড যে কোনো একজনই এই মার্ডারগুলো করছে রিভেঞ্জ নেওয়ার জন্য। সুবীর তখন কৌশিককে বলে সে কাল সকালে পিকে বসুর সাথে কথা বলবে। এরপর সে কৌশিককে বলে কে কোন রুমে আছে সবকিছুর ডিটেলস তাকে দিতে। এরপর আমরা দেখি সুজাতা মনিকা নামের একটা মেয়েকে কল করতে যায়। তখন সে দেখে ল্যান্ডলাইনে নেটওয়ার্ক পাচ্ছে না। এরপরই সেখানে সুবীর আসে। সুবীর ল্যান্ডলাইনে নেটওয়ার্ক ঠিকই পাচ্ছে, কিন্তু ল্যান্ডলাইনের তার কেউ কেটে দিয়েছে।
এরপর সুবীর অ্যাডভোকেট পিকের সাথে কথা বলতে যায়। সুবীর পিকেকে বলে নিনার কেসে তারা 2টো নম্বর পেয়েছে, যে নম্বর দিয়ে নিনা প্রত্যেক দিন কথা বলতো। তার মধ্যে একটা নম্বর কমন ছিল, যেটা মনোহর দুবের ছিল, যার গাড়ি পিকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। এই নম্বর থেকে নিনার অ্যাকাউন্টে 1 লাখ 1 লাখ করে 2 লাখ টাকা এসেছে। এর মানে নিনাকে হায়ার করা হয়েছিল, ঠিক যেমন মনোহরকে হায়ার করা হয়েছিল। সুবীর বলে পুলিশ অনেক ইনভেস্টিগেট করে জানতে পেরেছে ওই 2টো নম্বরের একটা নাম্বার রণদেব সামন্তের, যে কিনা নয়ন সামন্তের ভাই। সে বেশ কিছুদিন ধরে ইউএসএতে ছিল। সুবীরের মনে হয় সে নয়নের ওই চিঠিটা পেয়েই দেশে এসেছে আর ভাইয়ের মৃত্যুর রিভেঞ্জ নিচ্ছে। এছাড়া হতে পারে নয়নের গার্লফ্রেন্ড যেই রিভেঞ্জগুলো নিচ্ছে, বা তারা দুজন একসাথে হয়েই হয়তো এই মার্ডারগুলো করছে। তো এরপর সুবীর পিকেকে বলে কাল রাতে কেউ একজন ল্যান্ডলাইনের তারটা ছিঁড়ে ফেলেছে। তো তারপর সে পিকেকে সেই কাগজটাও দেখায়, যেটাতে রমেন মারা যাওয়ার আগে 2টো হোটেলের নাম লিখে রেখে গিয়েছিল। এদিকে আমরা দেখি নূর লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে। সেই ফাঁকে নিতা এসে নূরের রুম থেকে তার একটা ওষুধের বোতল নিয়ে যায়। এরপর আমরা সুজাতাকে দেখি, যার কাছে পিকে আসে। পিকে তাকে বলে লুকিয়ে কাবেরীর রুমে গিয়ে তার সিগারেটের বাক্সটা নিয়ে আসতে। পিকের কথা মতো সুজাতা কাবেরীর রুমে যায়। ঠিক তখনই কাবেরী রুমে আসে। সুজাতা তখন দ্রুত খাটের পেছনে লুকিয়ে যায়। এরপর কাবেরী যখন চলে যায় তখন সুজাতা সিগারেটের বাক্সটা নিয়ে বের হয়, আর বের হওয়ার সময় সে কাবেরীর ওয়ার্ড্রপে একটা রিভলভার দেখতে পায়। এরপর সে পিকের কাছে সিগারেটগুলো নিয়ে আসে। পিকে দেখতে পায় রমেনের মার্ডার স্পটে সে যে সিগারেট দেখেছিল সেটা কাবেরীর সিগারেটের সাথে ম্যাচ করে যায়। তখন সুজাতা পিকেকে রিভলভারের কথাটাও বলে। এদিকে সুবীর সবার রুম চেক করতে যায়। সে প্রথমে কাবেরীর রুমে যায়। সেখানে সে কাবেরীকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে থাকে। কাবেরী তখন সুবীরকে উল্টোপাল্টা কথা বলে। তখনই হঠাৎ করে অজয় তার রুমে চলে আসে। এতে কাবেরী আর অজয় দুজনেই ঘাবড়ে যায়, কারণ সবাই জানতো তারা অপরিচিত। তখন সুবীর অজয়কে জিজ্ঞাসা করতে যায় যে রমেন মার্ডারের দিন সে তো রমেনের পাশের রুমেই ছিল। তখন অজয় বলে না, রমেনের পাশের রুমে নিনা ছিল, যার মার্ডার হয়ে গেছে। এই বিষয়ে তাকে আগেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আর সে এই হোটেলে ইন্সপেক্টর নিপেনকে বলে এসেছে। অজয় সুবীরকে আরো বলে সে চাইলে ইন্সপেক্টর নিপেনকে কল করে দেখতে পারে। তখনই হঠাৎ করে কাবেরী বলে ওঠে ল্যান্ডলাইন তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা তো কাবেরীর জানার কথা না। সুবীরের তখন কিছুটা খটকা লাগে, তাই সে কাবেরীকে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো ল্যান্ডলাইন নষ্ট হয়ে গেছে। কাবেরী বলে সে তার একটা ফ্রেন্ডকে কল করতে গিয়েছিল, তখন সে দেখে ল্যান্ডলাইনটা নষ্ট হয়ে গেছে। এরপর সে সুবীরকে বলে সে নিশ্চয়ই রণদীপ সামন্তকে খুঁজছে, কিন্তু এই রণদীপ সামন্তের নামটাও তো কাবেরীর জানার কথা না। কাবেরী তখন আবারও সুবীরকে মিথ্যা বলে। এরপর সুবীর নূরের রুমে চলে যায়। নূরের রুমে গিয়ে সে তাকে জিজ্ঞেস করে নূর কি করে আর কোথায় থাকে। সে জানায় সে ইউএসএ থাকে, সেখানেই সে একটা ইউনিভার্সিটিতে পড়ায়। এছাড়া সে এখন একোনাইট নিয়ে রিসার্চ করছে। একোনাইটের কথা শুনে সুবীর কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ এই একোনাইটের কারণেই রমেনের মৃত্যু হয়েছিল। নূর তখন সুবীরকে তার দুশ্চিন্তার আরো একটা কারণ বলে। নূর বলে তার কাছে 2টো একোনাইট ছিল, যার মধ্যে একটা কেউ একজন নিয়ে গিয়েছে। এরপর সুবীর অরূপের রুমে যায়। অরূপ সুবীরকে বলে তার ডক্টর অলোককে সন্দেহ হচ্ছে, কারণ তার ঘরে যাওয়ার পরই নূর অসুস্থ হয়ে পড়ে আর কোনোভাবে সে বেঁচে যায়। এছাড়া তার কাবেরীর উপরও সন্দেহ হয়, কারণ আগারওয়াল কেসের সময় কাবেরী প্রত্যেকদিন আদালতে যেত। অরূপের মনে হয় কাবেরী হয়তো নয়নের গার্লফ্রেন্ড। এরপর আমরা পিকেকে দেখি, তাকে খুব চিন্তিত মনে হচ্ছিল। তাই রানী তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। পিকে রানীকে বলে সে খুনিকে ধরতে পেরেছে। সে সম্পূর্ণ কনফার্ম যে কে খুনি। সে এটাও জানে যে খুনির নেক্সট টার্গেট কে হতে চলেছে, কিন্তু সে এই বিষয়ে কাউকেই বলতে চায় না, কারণ সে কাউকেই বিশ্বাস করতে পারছে না। পিকে রানীকে বলে অনেক সময় আমরা চিন্তা করি যে এই লোকটা কোনো কিছু করেনি, কিন্তু আসলে সেই মেইন কালপ্রিট হয়। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। সে রানীকে বলে এর শেষটা সবার জন্য অনেক ভয়ঙ্কর হবে। পিকে তখন রানীকে বলে আজ রাতটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে রাতেই খুনি কোনো একজনকে মার্ডার করতে চলেছে। রাতে তো সবাই সবার মতো কাজ করছিল। তখন অরূপ হলে আসে। সে হলে থাকা একটা পিয়ানো বাজাতে থাকে। সেই সময়ই কেউ একজন পেছন থেকে এসে অরূপকে গুলি করে দেয়, আর অরূপ সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। তো এরপর ডক্টর এসে যখন চেক করে তখন সে দেখে অরূপ বেঁচে আছে। এরপর তারা সবাই মিলে অরূপের ড্রেসিং করার জন্য তাকে রুমে নিয়ে যায়। এরপর আমরা অরূপকে দেখি সে বেডে শুয়ে আছে। তার রুমে সুবীর আর অ্যাডভোকেট পিকে ছিল। অরূপ তাদেরকে বলে সেই ছবিটার কথা যেখানে সে কাবেরীকে দেখেছিল। তখন পিকে বলে সে আজকে ভেবেছিল হয়তো সেই টার্গেট, তাই সে সব প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু তার কাছে সবকিছু
সবকিছু গুলিয়ে গেছে। তার মনে হচ্ছে কাবেরী খুনি। ঠিক সেই সময় রুমে নূর আসে আর বলে তার একোনাইটের শেষ স্যাম্পলটাও গায়েব হয়ে গেছে। এরপর আমরা ডক্টর অলোককে দেখি। সে তার ওয়াইফের বেডের নিচ থেকে একটা ছুরি পায়, যেই ছুরি দিয়ে সেদিন সুজাতা মাংস কাটছিল। এছাড়া সে তার ওয়াইফের কাছ থেকে একোনাইট পায়। অলোক তার ওয়াইফকে জিজ্ঞেস করে সে আর কি চুরি করেছে। তখন অলোকের ওয়াইফ তাকে বলে সে একজনকে গুলি করতে দেখেছে। সেদিন সে রাতে সে ঘুমের মধ্যে হাঁটছিল, তখন সে একটা লোককে গুলি করতে দেখে, যেটা শুনে অলোক অবাক হয়ে যায়। এরপর পিকে সবাইকে হলে ডাকে। সেখানে সে সবাইকে বলে যে একটু আগে গুলি চলেছে আর এই ঘরের মধ্য থেকে কেউ একজন গুলি করেছে। তাই সে সবাইকে বলে যার যার কাছে গুলি আছে সে যেন সুবীরকে গুলি দিয়ে দেয়। তখন সুজাতা বলে কাবেরীর কাছে গুলি আছে, অর্থাৎ পিস্তল আর কি। কিন্তু কাবেরী এটা মানতে নারাজ। এমনকি সে সুবীরকে তার রুমও সার্চ করতে দিবে না, কারণ সুবীরের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট নেই। এরপর সুবীর সবাইকে জিজ্ঞেস করে গুলি চলার সময় তারা কে কোথায় ছিল। তখন সবাই বলে তারা কে কোথায় ছিল। তারপর সুবীর বলে এখন থেকে 1 ঘন্টা পর সে অরূপ বাবুর জায়গায় বসবে, আর যে যা করছিল সে তার নিজের মতো কাজ করবে। সবার কথার সাথে যদি তাদের কাজ মিলে যায় তাহলে তো ভালো, আর যার কাজ মিলবে না সেই খুনি। যেই কথা সেই কাজ। সবাই সুবীরের কথা মতো তাদের কাজে চলে যায়। কিন্তু এখানে ঘটে সবচেয়ে অবাক করা কাণ্ড। সবকিছু হিতে বিপরীত হয়ে যায়, কারণ খুনি আর কেউ না, ইন্সপেক্টর সুবীর নিজেই ছিল। সে আসলে ইন্সপেক্টর সুবীর না, নয়ন সামন্তের ভাই রণদীপ সামন্ত। কৌশিক, অজয় আর পিকে মিলে রণদীপকে ধরে ফেলে। তখন সে জানায় সে নিজের ভাইয়ের প্রতিশোধ নিতেই এই কাজটা করেছে। এরপর পিকে রণদীপকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে সে ইন্সপেক্টর নিপেনকে বলে সে আগে থেকেই বুঝেছিল যে রণদীপ আসলে কোনো পুলিশ ইন্সপেক্টর না, কারণ সে তাকে যে শিটটা দিয়েছিল সেটা রমেনের লেখা শিটের সাথে মেলে না। এরপর পিকে রণদীপের করা সবগুলো মার্ডার একে একে বলতে থাকে। প্রথমে রণদীপ মার্ডার করে মলয়কে। এরপর সে মানসিক ভারসাম্যহীন পেশেন্টকে দিয়ে টাকার বিনিময়ে পিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, আর সেই প্রমাণ সরানোর জন্য সে সবার সামনে গাড়িটা ব্লাস্ট করে দেয়। এরপর সে নীনাকে দিয়ে রমেনের মার্ডার করায়, আর পরে নীনাকেও মেরে ফেলে। তারপর রিপোসে ঢুকে সে ভেবেছিল অরূপকে খুন করে রানীকে সরিয়ে দিবে। তাই রানী যখন গান গাইছিল তখন সে অরূপকে মারে, কিন্তু সে অরূপকে মিস করে যায় আর রানীর গানটা রেকর্ড করে রাখে। এবার ছিল রানীকে খুন করার পালা। তাই সে প্ল্যান করে সবাইকে বলে অরূপের গুলি খাওয়ার সময়টাকে রিক্রিয়েট করতে। রণদীপ জানতো যে সবাই যে যার রুমে চলে যাবে আর রানী তার রুমে গান গাইবে। এই সুযোগে সে রানীকে খুন করবে, কিন্তু সে জানতো না পিকে সেই ঘরেই ছিল। আর সে সেই সময় রণদীপকে ধরে ফেলে। সব প্ল্যানই তার ভালো ছিল, কিন্তু তার হাতের লেখা তাকে ফাঁসিয়ে দিয়েছে। এরপর পুলিশ রণদীপকে ধরে নিয়ে যায়। এরপরে পিকে আসে কাবেরী আর অজয়ের কাছে। সেখানে সে জানতে পারে কাবেরী আর অজয় ইন্সপেক্টর সুকান্তের সিক্রেট এজেন্ট ছিল। এরপর নূর সবাইকে নিনার ছবি দেখায়, যেটা সে বেশ কিছুদিন আগে তুলেছিল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে নিনার পেছনে রণদীপ, যে নিনার দিকেই নজর রাখছে। তো সবাই কথা বলছিল, তখনই পিকে তাকিয়ে দেখে রানী কোথাও নেই। এরপর আমরা রানীকে দেখতে পাই। সে একটা রাস্তার কোনায় দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল সে আত্মহনন করতে চাচ্ছে। তখনই তার পাশে মিঠু আসে, আর মিঠু তার হাত শক্ত করে ধরে। সে রানীকে বলে তার বাবা বড্ড একা, সে যেন তার বাবাকে ছেড়ে কোথাও না যায়। আর মিঠু তো তাদের মাঝেই আছে। সেই সময় পিকে রানীর পাশে এসে দাঁড়ায় আর তার হাতটা শক্ত করে ধরে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো পিকে তার বুদ্ধিমত্তা দিয়ে খুব ভালোভাবেই একজন ক্রিমিনালকে ধরতে সক্ষম হয়েছিল। যাই হোক, তো ক্রাইম থ্রিলার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।